সবাইকে নমস্কার। আজকে ক্যাবিনেট মিটিং ছিল। ক্যাবিনেট মিটিংয়ে আমরা ৭৪ জন অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার অর্থাৎ ATM in the Department of Agriculture and Farmers Welfare Tripura under this centrally sponsored scheme. স্কিমটার নাম হলো ন্যাশনাল মিশন অন এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড টেকনোলজি, নামেট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই প্রকল্পে 90-10 শেয়ার 58 জন আমরা ATM, দ্যাট ইজ অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার, আমরা মন্ত্রিসভা আজকে কৃষি দপ্তর দিয়ে অনুমোদন দিয়েছি যে নিয়োগ করার জন্য। এদের প্রত্যেকের বেতন হবে 25,000 টাকা প্রতি মাসে, 90-10 শেয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট যতদিন স্কিম চলবে ততদিন এটা থাকবে। এতে আমাদের টোটাল এই পারপাসে খরচ হবে বছরে 1,74,00,000 টাকা এটার জন্য, এবং এই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে 1,54,70,000, আমরা দেব 19,30,000। এটা আমাদের এই জন্য আজকে মন্ত্রিসভা এটা অনুমোদন দিয়েছে। পোস্টার নাম এবং এটা প্রত্যেকটি ব্লকে একজন করে, এটা স্কিমেরই এটা, তো সেজন্য আজকে মন্ত্রিসভা এনে দিয়েছে। এটা দ্বারা কোয়ালিফিকেশান থাকবে BSc ইন এগ্রি অ্যান্ড অ্যালাইড সেক্টর, এগ্রি BSc অ্যান্ড অ্যালাইড সেক্টর, অনেক সময় এগ্রি ইকোনমিক্সও থাকে, সেই জন্য অ্যালাইড সেক্টর বলেছে, এই জন্য এর নিয়োগ করার জন্য অনুমোদন দিয়েছে। সংক্ষেপে পোস্টার নাম ATM, পুরো নাম অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার, মিশনের নাম ন্যাশনাল মিশন অন এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে নামেট, NMAET। এটা হলো একটা, আপনারা জানেন, আপনাদের ধারণা নিশ্চয়ই আছে, সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচার আছে, এর নিচে সেক্টর অফিসার আছে। সেক্টর অফিসার সাধারণত লিঙ্ক রাখে সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচারের সাথে, কৃষক এবং এগ্রি সেক্টরের অফিসারের সাথে লিয়াসো মেনটেনের জন্য, কৃষিকার্যের সাহায্যের জন্য এবং বিভিন্ন রকম বিষয়ে কৃষকের সাথে তাদের যেন ডাইরেক্ট লিঙ্কটা থাকে, কৃষকদের এবং সেক্টর অফিসারের মাঝখানে টু মেনটেন দি লিয়াসো, এই কাজটা তাদের। আমরা আরেকটা সিদ্ধান্ত আজকে নিয়েছি, এটা পলিসির কথা বলে না, শুধু অ্যাপ্রুভেল আজকে দিয়েছি। এটা কন্ট্রাক্ট সার্ভিস লোক, এটা নট TPSC লাগবে না, এটা কন্ট্রাক্ট সার্ভিসের, সুতরাং পদ্ধতিটা আজকে এখানে শুধুমাত্র অ্যাপ্রুভেল আজকে দিয়ে দিয়েছে। আরেকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যে আমরা মন্ত্রিসভা আজকে সিদ্ধান্ত নিয়েছি TTADCর লোকগুলি যখন আগরতলা আসে তাদের থাকার ব্যবস্থা নেই, নিডি পার্সন, গরিব মানুষ, ট্রাইবাল মানুষ, নিরীহ মানুষ, তাদের থাকতে গেলে অনেক সময় হোটেল বা বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়। সেজন্য আজকে মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের জন্য primarily meant for people living in 6 scheduled areas, the needy people of the scheduled area will avail the stay facility আগরতলা। এই জন্য আমরা 10 কোটি টাকা ব্যয়ে একটা TTADC ভবন at আগরতলা, অ্যাট ওল্ড কাউন্সিল ভবন, যে ওল্ড কাউন্সিল ভবনটা আছে টাউন হলের পিছনে, সেটার ভিতরেই একটা জায়গা আছে প্রায় আধা কানির মতো, এই জায়গায় বিল্ডিং তৈরি হবে। এটা সম্পূর্ণই নীতি আয়োগের টাকা, এটা আমাদের
রাজ্য সরকারের কোনো ইয়ে নেই, সবটাই নীতি আয়োগের টাকা। আপনারা জানেন যে আজকে কোভিড-19 ব্রিফিংয়ে আমি যাচ্ছি। সারা বিশ্বে প্রকোপ বাড়ছে, আমাদের রাজ্য কিছুটা বাড়ছে। সারা পৃথিবীতে 1,14,68,979 জন এফেক্টেড কনফার্ম কেসেস, এর মধ্যে 5,35,181 জন মারা গেছে। আমাদের দেশে 7,19,665 জন আক্রান্ত হয়েছে, রিকভার্ড হয়েছে 4,39,948 এবং মারা গেছে 20,160। আমাদের ত্রিপুরাতে আজকের দিনে অ্যাক্টিভ কেসেস হলো 430 অ্যান্ড রিকভার্ড 1248, 1248। ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে আছে 300, হোম কোয়ারেন্টাইন আছে 4,913। টোটাল স্যাম্পল কালেকশন 75,626। টেস্ট করা হয়েছে 74,207, পজিটিভ 1,693, নেগেটিভ 72,514। পজিটিভিটি রেট 2.28%, রিকভারি রেট 73.72%, ফ্যাটালিটি রেট 0.06%, টেস্ট পার মিলিয়ন 18,562। আজকে 29 জন রিলিজ হয়েছে, 12 জন ফ্রম লালসিংপুরা, 11 জন পলিটেকনিক ইনস্টিটিউট হোস্টেল আমবাসা, 3 জন এজিএমসি কোভিড হসপিটাল, 3 জন পিআরটিআই কুমারঘাট হ্যাভ বিন ডিসচার্জ টুডে। 389 জন 389 পেশেন্টস আর আন্ডার ট্রিটমেন্ট টুডে অ্যান্ড 40 অন দ্য ওয়ে। ভগৎ সিংয়ে এখন খালি রয়েছে, সাগর মহলে খালি রয়েছে, আর্মি হসপিটালে 1 জন আছে, বাকি চিত্র। এই যে 112 জন গতকাল পজিটিভ পাওয়া গেছে, এর মধ্যে গোমতীর 41, খোয়াইর 40, ওয়েস্টের 14, সিপাহীজলা 9, ধলাই 3, সাউথ 3, নর্থ 1, উনকোটি 1। এখন দেখা যায় আমাদের টোটাল বর্তমানে যে টোটাল কন্টেনমেন্ট জোন রয়েছে 28টা কন্টেনমেন্ট জোন, 13টা গোমতী, 7টা সিপাহীজলায়, 2টা ওয়েস্টে, 4টা সাউথে, ধলাইতে 2টো। এখন এই যে কন্টেনমেন্ট জোনে প্রতি মোট পরিবার রয়েছে 1,548, পপুলেশন যদি বলি 7,629 জন। আপনারা দেখবেন দিস ইজ এ ম্যাপ
দেখবেন বেশি এফেক্টেড এট দ্য প্রেজেন্ট টাইম ইজ গোমতী শহর এলাকা, এছাড়া অল বর্ডার এলাকা। আজকে আমরা মন্ত্রিসভায় বিস্তৃত আলোচনা হয়েছে কোভিড নিয়ে, এবং সেখানে যদিও আমাদের টেস্ট পার মিলিয়ন ভালো এবং পজিটিভিটি রেট কম, রিকভারি রেট বেটার, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা জানেন 2 ধরনের টেস্ট আছে। একটা যেটা বর্তমান চলছে, র্যাপিড অ্যান্টিবডি কিটস, আমাদের এটা আগের থেকে আইসিএমআর বাদ দিয়ে দিয়েছে। এখন আমরা অ্যান্টিজেন ডিটেকশন কিট ফর কোভিড-19, এটা আমাদের 40,000 কিট আমাদের রিকোয়ারমেন্ট। এর মধ্যে আমরা 15,000 অলরেডি বিন রিসিভড ইন দ্য স্টেট। আমাদের প্ল্যানিং যে ফ্লাইটগুলি আসবে অ্যান্ড চোরাইবাড়ি, সে ট্রেনে আসুক, বাসে আসুক, যেভাবে আসুক, প্লাস প্লেনে আসুক, এদেরকে স্পটে আমরা স্যাম্পল নেব অ্যান্টিজেন ডিটেকশন কিটের মাধ্যমে নিয়ে উইদিন 1 আওয়ার টু 2 আওয়ার এদেরকে এয়ারপোর্টেই একটা পার্টিকুলার এয়ারপোর্টের বাইরে আমরা একটা ব্যারিকেডের ব্যবস্থা করব। সেখানে সেরকম চোরাবাড়িতে হবে। আমরা তাদেরকে স্পটে স্যাম্পল কালেকশন করে উইদিন 1 আওয়ার আমরা ওয়েট করাবো। দরকার হলে টিফিন খাবে, কিছু খাবে। তাহলে সাথে যারা পজিটিভ তাদেরকে হসপিটালে, যারা নেগেটিভ তারা অটোমেটিকলি হোম কোয়ারেন্টাইনে যাবে। এই সিদ্ধান্ত আজকে আমরা মন্ত্রিসভা গ্রহণ করেছি, এবং এই সপ্তাহে এই জিনিসটা শুরু হবে লেটলি মানডে। এই জিনিসটা শুরু হবে লেটলি মানডে, এর আগেও হতে পারে, কারণ ট্রেনিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে। এবং এই সপ্তাহে ট্রেনিংয়ের কাজ শেষ হওয়ার পরে সারা রাজ্যে যত পরিবার আছে সব পরিবার, আপনারা জানেন যে এখনো সিমটমস, জ্বর, কাশি, সর্দি, এটা নিয়ে অনেকে আসতেও চায় না। এবার আমরা যাব, এতদিন পাবলিক আসতো না আসতো এটা তাদের ম্যাটার। এবার গভর্নমেন্ট সিদ্ধান্ত করছে, নো, উইল গো টু দি রেসিডেন্স। আমরা বাড়িতে যাব এবং সবগুলি বাড়িতে যাব। প্রেফারেবলি প্রথম শুরু হবে কন্টেনমেন্ট জোনে। এই ধরনের সিস্টেম হচ্ছে, কন্টেনমেন্ট জোনে প্রথম ফিনিশ হয়ে যাবে অল্প বাড়ি, সেখানে গিয়ে স্ক্রিনিং, অর্থাৎ সর্দি, কাশি, জ্বর স্ক্রিনিংয়ের মাধ্যমে ধরা হবে। স্পটেই স্যাম্পল কালেকশন করে আমরা ব্যবস্থা করব। এই কাজটা নেক্সট উইকে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের কিটসের অভাব নেই। মোর 25,000 কিটস আর রিচিং ইমিডিয়েটলি। 15,000 আমাদের স্টকে রয়েছে। বর্তমানে যে পদ্ধতি আছে এটা তো চলবেই। তো এটার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। তো ফার্স্ট উইক দিস কিটস উইল বি প্রাইমারিলি ইউজড ইন কন্টেনমেন্ট জোনস অ্যান্ড হসপিটালস, এবং চিকিৎসা কর্মী যারা, চিকিৎসার সাথে যুক্ত যারা, তাদেরকেও আমরা 100%, এটা যখন আমরা করব, সার্ভে করার পর যদি দেখি
এর থেকে বৃদ্ধি পাচ্ছে বা আমাদের একটা অ্যাসেসমেন্ট চলবে সার্ভের পরে, তাহলে আমরা এক ট্যান্ডাম পুরোটা শুরু করব। এট প্রেজেন্ট এয়ারপোর্ট, চোরাইবাড়ি, দেন নেক্সট উইক শুরু হবে স্যাম্পল প্রত্যেক বাড়িতে এবং সিমটমস অনুযায়ী, এরপরে সিমটমস না পুরোটা আমরা শুরু করব। এই সিদ্ধান্ত আজকে আমরা গ্রহণ করেছি। এবং আপনাদের অ্যাক্টিভ কেসের মধ্যে ওয়েস্টে হলো 72টা অ্যাক্টিভ কেস, গোমতী 106, খোয়াই 89, নর্থে 32, শিবজলা 67, সাউথ 41, উনকোটি 8, দলাই 44। এটা আপনার ওই আজকে যে একটু আগে আমি সংখ্যাটা বলেছি এটার সাথে মিলবে না, কারণ ক্যাবিনেটের ব্রিফিং করেছে, এর মধ্যে অনেকে রিলিজ হয়ে গেছে। ওই যে বলছি 29 বোধহয় বলেছি, গোমতী 106, গোমতী ডিস্ট্রিক্টের কথা বলছি। কিন্তু এটা হলো আপনাদের ইনফরমেশনের জন্য। এবং আমরা এমনিতেই 100% স্যাম্পলিং অফ দি ফ্লাইট প্যাসেঞ্জার আমরা শুরু করেছিলাম 26 জুন থেকে। প্যাসেঞ্জার এটা আগে শুরু করেছি, এবং এখন বাকি জিনিসগুলি আমাদের এবং আমি যদি বলি এই যে আমরা সংখ্যাটা 1521, এই পজিটিভ কেস যে 1521 বলেছি আমি, এর মধ্যে ওয়েস্ট ত্রিপুরা 211, সিপাহীজলা একটু আগে বলেছি আমি অ্যাক্টিভ কেসের ক্ষেত্রে, অ্যাক্টিভ কেস আর পজিটিভ কেস ইজ নট সেম। পজিটিভ কেসের ওয়েস্টে 211, সিপাহীজলা 590, খোয়াই 86, গোমতী 182, সাউথ ত্রিপুরা 139, ধলাইতে 245, উনকোটি 73, নর্থ ত্রিপুরা 55। এই 1521 হিসাব পজিটিভ কেস, যেটা আমি আগে পজিটিভ কথা বললাম, আউট অফ 72,947 মধ্যে যে টেস্ট হলো সেটা। এবং দেখা যায় জুন মাসে আমাদের হঠাৎ করে একটু বেড়েছে। তো যাই হোক, এই জিনিসের জন্য আমরা মন্ত্রিসভা আজকে সিদ্ধান্ত নিয়েছি, এবং যাতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কভার করতে পারি এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। যেহেতু মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে, লকডাউনের প্রশ্ন আপাতত আসছে না। পজিটিভ আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করেছি, লকডাউনের পজিটিভ দিক, খারাপ দিক সব বিচার বিবেচনা করার পর, এবং এই যে প্রত্যেক বাড়িতে সার্ভে করে, আমার জানা মতে থাকতে পারে, আমার জানা মতে কোনো রাজ্য করেনি। আমরা যদি এটা নেই, তাহলে আমাদের কন্টেনমেন্ট জোনে আমরা কিন্তু শুরু করেছি। কন্টেনমেন্টের জোনে যখন আমরা স্যাম্পল কালেকশন করা শুরু করেছি, পজিটিভিটি রেট কিন্তু নেই, খুব কম। তো সেই জন্যই বলছি আগে আমরা প্রত্যেকের বাড়িতে ডাইরেক্ট আগে সার্ভেটা করে ফেলি। সিমটমসের অনুযায়ী আগে চলুক, পরে দেখা যাবে। যদি দেখা যায় এখনই এই মুহূর্তে আমরা এই জায়গায় যাচ্ছি না। লেটলি মানডে, এমনি তো আমাদের 100% হচ্ছে, কিন্তু ওই কারো প্রশ্ন এটা ছেড়ে দেই কেন, এটাই আধা ঘন্টার মধ্যে টেস্ট হয়, কিন্তু তবু আমরা ম্যাক্সিমাম বলছি ঘন্টা 2-3 লাগবে না, ঘন্টা 2 মধ্যে 1 ঘন্টার মধ্যে রিপোর্ট পাবে। পজিটিভ হলে হসপিটাল, নেগেটিভ হলে বাড়ি চলে যাবে। হ্যাঁ, সব জায়গায় বলছি তো, সব জায়গায় আমাদের যেখানে যে জায়গাগুলি আসার রাস্তা, এন্ট্রি পয়েন্ট, সেগুলি আমরা করতে যাচ্ছি।
স্যাম্পল সিমটমসের উপরে। এখন কিন্তু র্যান্ডম না, র্যান্ডমটা লাস্টলি। হ্যাঁ, এখন পর্যন্ত 20-22 জনের আমরা ডিটেক্ট করতে পারছি না। ট্রাভেল হিস্ট্রি নাই এ কথা বলতে পারবো না, ট্রাভেল হিস্ট্রি নাই এ কথা বলতে পারবো না, কিন্তু ডিটেক্ট করতে পারছি না। কারণ যেমন কিছু আছে, একটা মিসিং কেস আছে, এবং আপনারা জানেন 13 জন অলরেডি পেশেন্ট মাইগ্রেটেড আউট। 13 জন পেশেন্ট, এরা কলকাতার, আমার কাছে কালকের রেকর্ড ছিল, আজকে আনিনি এটা। তো এখানে বিভিন্ন জায়গার আছে, তো এগুলি এখন ডিটেকশন চলছে যে অ্যাকচুয়ালি তাদের সেই জায়গাটা, আমরা যেমন স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3A, স্টেজ 3B অ্যান্ড স্টেজ 4। আমার ধারণা, আমি ডাক্তার নই, আমি বিজ্ঞানীও নই, আমি ব্রিফিং করি, এবং দোজ আর এক্সপার্ট আমাদের এখানে, বিশেষ করে তপনবাবু ইজ এ এক্সপার্ট ইন দিস লাইন, সো ফার মাই নলেজ গোজ, এবং যথেষ্ট বিজ্ঞ, এবং সারা দেশের মধ্যে ওনার যথেষ্ট নাম রয়েছে। এখনও আমরা কিন্তু আমরা চাইব কোনো মতেই স্টেজ 3A, B, 4A, 5টা স্টেজ কোনো মতেই যেন 3 নম্বর স্টেজে না যাই, 3A-তে না যাই, 3B-তে না যাই, স্টেজ 4-এ না যাই। আমরা 1-2-র মধ্যেই আমরা লিমিটেশন রাখতে চাই, যাতে কোনো মতেই যেন কমিউনিটিতে না যায়, সেই চেষ্টা আমাদের। এই জন্যে আমরা সার্ভে লাইনটা ধরেছি, যাতে বলতে পারেন আমাদের যেহেতু ছোট্ট রাজ্য, হতে পারে আমাদের পরিকাঠামো তুলনামূলক কম, কিন্তু আমাদের যখন কিস আসছে, আমরা যদি ট্রেনিং করাতে পারি সপ্তাহে, তাহলে আমরা আশা করি, এবং এই সিমটমটা আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে আমরা টোটাল সার্ভে শেষ করে ফেলতে পারবো। লোক সংখ্যা বেশি লাগবে, এরপরে আমরা ধরছি হেলথ কর্মী যারা যারা যুক্ত আছে তাদের, এরপরে অন্যান্য জায়গাগুলি আমরা যাব। আমি আগে অন্য সাইরা নেই, পরে বলো, 100 বার বলবেন। ঠিক আছে, আমি খুব দুঃখিত, আমরা এই রাজ্যের মানুষ, আমি সব জানি, একথা আমি বলতে যাব না। কেউ সব জানে এটা আমি বলবো না, মনে হয় সব জানে না, কেউই জেনে নিতে হয়, খবর নিতে হয়। কাউকে পার্টিকুলারলি না বললেও, এটা না হলে একটা মেসেজ যাচ্ছে। কি মেসেজ যাচ্ছে? এডিসিতে পাশের হার কমলো, এই নিউজ আমি দিতে পারি? কোন তথ্য কারো কাছে আছে? বুঝিয়ে দিল ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ অন্তর্ভুক্ত স্কুলতে পাশের হার গত বছরের তুলনায় হ্রাস পেয়েছে। কেন এটা দেব? তার মানে সারা ছাত্র সমাজকে মধ্যশিক্ষা পর্ষদ সম্বন্ধে একটা অসত্য তথ্য দিয়ে, আমি দেখতে পারি না বলে মেসেজ দিয়ে দেব? আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, এখনো মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে 50,000 বেশি পরীক্ষা দেয়। যদি ডাউট থাকে ভুলবশত, তাহলে আমি কনফার্ম করে নেব। যেখানে আমি অন্যটা বলতে যাব না, প্রথম দিনে বলে দিয়েছি, টিটিএডিসিতে এলাকায় 18-তে 39.14% পাস করেছিল, 19-এ 49.80% পাস করেছিল এডিসি এলাকায়, 20-তে 55.64%, মানে 56। 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56 . 56
19-এরটা ঠিক রাখলাম এবং পার্টিকুলার একটা সোসাইটিকে মেসেজ দিয়ে দিলাম, তোমাদের কিন্তু পাশের হার কমে যাচ্ছে, এবং যদি ভুল করে থাকে পরের দিনেই সংবাদটা সংশোধন করা উচিত ছিল। ভুল হতেই পারে, আমারও ভুল হয়। আমরা ক্রিটিসিজমকে ওয়েলকাম করি, একদম লাইক এনিথিং। বিতর্ক না থাকলে সৌন্দর্য নেই। যত বেশি বিতর্ক আসবে তত সত্যিকারের সত্য জিনিসটা ফুটে উঠবে। আমি অনুরোধ করব, আমি কোনো পত্রিকার নাম বললাম না, যদিও আমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রতিবাদ গিয়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদের সচিব উনি নিজেই প্রেস রিলিজ পাঠিয়েছেন। এটা মোটেই হওয়া উচিত নয়। কি মেসেজ দিচ্ছি? ছাত্রদের খেপিয়ে দিচ্ছি? মধ্যশিক্ষা কারা তারা? ভবতোষ বাবু কোন রাজ্যের লোক? দুলাল দে কোন রাজ্যের লোক? বিক্রমজিৎ দেববর্মা কোন রাজ্যের লোক? আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, আমি যে কলম লিখছি কেন? এবং দেখেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া কি বলছে স্ট্যান্ডার্ড অফ জার্নালিস্টিক এথিক্স অ্যান্ড পাবলিক টেস্ট। প্রেস কাউন্সিল বলছে পাবলিক টেস্টের দিকে নজর রাখতে হবে। 4-5 জন 10 জন কি বললো সেটাকে টেস্ট দেখলে হবে না। ইন জেনারেল টেস্ট ইজ হোয়াট ইজ টেস্ট। এবং পেশাগত দায়িত্ব দায়বদ্ধতা তো থাকা উচিত। আমি কাউকে অ্যাডভাইস করছি না। এই ধরনের মেসেজ দিতে পারি আমি, তাহলে অথেন্টিসিটি থাকতে হবে। এক, আপনার কথা আমি শুনবো। 2, না জানলে না জানবো। আমিও জানি না, অনেক কিছু জানি না। 7-8 ছেলে মেয়ের থেকে শিখি, আপনারা না শিখতে পারেন। আমি 7-8 থেকে শিখেছি, বহু জিনিস শিখেছি। এভরিডে, যতদিন বাঁচি ততদিন শিখি, যতদিন বাঁচি ততদিন শিখি। এভরি ডে আই এম লার্নিং অ্যান্ড ফ্রম এভরিবডি। ইট ইজ মাই ক্যারেক্টার। আমাদের সরকার চায় আপনারা প্রশ্ন করুন, আপনারা সমালোচনা করুন, গুড ক্রিটিসিজম করুন, অনেক জিনিস করেন আপনারা, যেগুলি আমরা সংশোধন করি। আজকে আরেকটা পত্রিকায় লজ্জা, আমার নিজের লজ্জা লাগছে। আমি জানি না, জানবো না, আমি কোয়েরি করে নেব, বোর্ডের সাথে কথা বলে নেব। একটা ছেলে, আপনারাও জানেন না, আমিও জানতাম না, 2018-তে এই সরকার আসার পর বোর্ড সিদ্ধান্ত নিল যে মার্কশিট একটা হবে, ছেলে মেয়েদের যাতে অসুবিধা না হয় চাকরি ক্ষেত্রে হোক। আমি কম্পার্টমেন্টাল পেলাম 2 সাবজেক্টে। আমি এবার 18-তে আমি কম্পার্টমেন্টাল পেলাম, 19-এ আমি আরেকবার পরীক্ষা দিলাম। আমি তাহলে 18-তে একটা সার্টিফিকেট, 19-এ পাস করলাম, একটা সাবজেক্ট রয়ে গেল, তাহলে আরেকটা মার্কশিট, তাহলে 20-তে এবার আমি ফাইনাল পাস করলাম, আরেকটা 3টা মার্কশিট থাকে। এটা ছেলে মেয়েদের পক্ষে অসুবিধা, চাকরি ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এরপরে বোর্ড সিদ্ধান্ত করলো আমরা খবর নিয়ে নেবেন, কোয়েরি করুন, এবং আপনাদের যে তথ্য জানার অধিকার মতে সুবিধা আছে। এবং সেখানে 18-তে বোর্ড সিদ্ধান্ত নিল এখন থেকে ক্যারি ফরওয়ার্ড হয়ে যে মার্কশিটটা দেব, যে পরীক্ষাগুলি দেবে না এগুলিতে আগের মার্কস আছেই, সেখানে আমি একটা মার্কশিট দেব, একটা মার্কশিট। এটা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, এখন নয়, 2018-তে। কি লিখলাম? দেখা গেল 2টি মার্কশিটেই
রুবেল পেয়েছে ইংরেজিতে 36, বাংলায় 49, অঙ্কে 16, বিজ্ঞানে 25, সমাজবিজ্ঞানে 35, অতিরিক্ত বিষয় 60, সাকল্যে 161। দুইবার পরীক্ষা বসে একজন ছাত্র কোনো বিষয় নম্বর বড়েনি কমেনি। এই ভদ্রলোক জানে না যে কম্পার্টমেন্টাল পরীক্ষা দিলে আগের পরীক্ষাগুলি দিতে হয় না। নিশ্চয় আপনারা কেউ কেউ জানেন। দিস ইজ রুবেল। কবে 2018 কি হলো তার? বেঙ্গলিতে পাশ করলো, ইংলিশে 25/11 এটাও পাশ করলো, সোশ্যাল সায়েন্স এটাও পাশ করলো, ফেল করলো ম্যাথে অ্যান্ড সায়েন্সে 18। এবার আমি কবার দিতে পারি পরীক্ষা? আইডিয়া আছে আপনাদের? এনিবডি? হ্যাঁ, 1+3 ওই দেখেন উনি আমি জানতাম না। একটা লোক যদি ফেল করে সেম সিলেবাসে, আগের বছর তো কিন্তু নিউ সিলেবাস, কিন্তু আমাকে এবার যে আমি ফেল করেছি আমার জন্য কোশ্চেন তৈরি করতে হবে কবার? ফর 3 years, মোর 3 years। তাহলে একটা ছেলে যদি ফেল করে সেম সিলেবাসের জন্য, তার দরকার হলে একজনের জন্য একজনই আমার প্রশ্নপত্র বানাতে হবে, তাকে 3 বছর আরো মোট 4 বার, 1 বছর 1 বছর 1 বছর 1 বছর 4 বছর পরীক্ষা দিতে পারবে। এবার সে 18তে পাশ করলো, 18তে 2টা সাবজেক্টে সে ব্যাক পেল। এটাকে বলে কম্পার্টমেন্টাল কম্পার্টমেন্টাল, মানে সেম বছর না। এবছর যেমন আমরা বলছি বছর বাঁচাও, এবার দেখবেন আবার মার্কশিটে কি পাবেন? ওই দেখেন বিবি মানে বছর বাঁচাও। এখন আর কম্পার্টমেন্টাল সাপ্লিমেন্টারি কিছু পাবেন না আপনি। এবার এই ছেলেটা পরীক্ষা দিল না 19-এ, বাট তার রাইট আছে আরেকবার বসার, মোট 3 বার বসার। এবার সে পরীক্ষা বসলো, পরীক্ষা বসে আগের নম্বর বেঙ্গলির আগের মার্কশিট যখন দেবে বেঙ্গলি তার নম্বরে তো বেঙ্গলিকে আর পরীক্ষা দিয়েছে সে। এই যে পরীক্ষা দেয়নি এই সেন্সটা পত্রকারের নেই। তাহলে আমি মধ্যশিক্ষা পর্ষদ জিজ্ঞেস করব, সে যে মাত্র 2টা পরীক্ষা দিল, এই ধ্যান ধারণাটাই নেই। বলে দিলাম ইংরেজিতে এত, বাংলাতে এত, হুবু। হ্যাঁ, ইট ইজ ফ্যাক্ট, রেয়ারেস্ট অফ দি রেয়ারেস্ট কেস। এমনই আরে রসালো করবেন, বুঝে সুঝে করুন। মেসেজ কি দিয়েছেন? ইংরেজিও পরীক্ষা দিয়েছে, ভাবতে লোকে ইংরেজিও সেম নাম্বার, বাংলাও সেম নাম্বার, ইট ইজ নট কারেক্ট। এবং কারণে তার যে রেজাল্ট শিটে 3, খাতা যখন দেখে, খাতা দেখার পর মার্কস ফয়েল, অনেকে আপনারা জানেন মার্কস ফয়েল থাকে একটা, এই দেখেন রোল নাম্বার থাকে এদিকে, ওই দেখেন এই নম্বরে 3 পেয়েছে। তাহলে 3ই পাবে। কার সই? এক্সামিনারের। কার সই? স্ক্রুটিনাইজার। কার সই? হেড এক্সামিনারের। এবং ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড বায়ো, ফিজিক্যাল সায়েন্স এটাকে সায়েন্স বলে, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই 3টাকে মিলে বলে সায়েন্স বলে। এবং সে 8 এবং 5। কারণে রেয়ারেস্ট অব দি কাকতালীয় হলো ওই যে সাবজেক্টগুলি সে সাপ্লিমেন্টারি দিয়েছে, কম্পার্টমেন্ট দিয়েছিল, সেই নম্বরটা সে পেয়েছে। তো বলে আমি কি করবো? এটা কি নম্বর? ও জানে, এই এক্সামিনার কি জানে সে কত নম্বর পেয়েছিল আগে? তার খাতার মধ্যে যা আছে তা দিয়েছে। কিন্তু খবর নেওয়া উচিত ছিল। এটা বলতে পারেন, যেমন
আমরা তো আগে, আমরা তো জানি টুইন কেউ কি টপার হয়েছে আগে? রেয়ারেস্ট অফ দি রেয়ার। আগে কি টুইন কেউ, আমি জানি না, আপনারা জানতে পারেন। তো সেরকম এটা বলে দিয়ে গল্প বানিয়ে দিল, বিগ নিউজ। কি মেসেজ দিচ্ছেন? উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি কোনো যদি পর্ষদকে আপনি মেলায়ন করতে চান, আপনি দেখতে পারেন না, না দেখুন, আপনার ছেলে মেয়ে পড়ে কিন্তু এই মধ্যশিক্ষার অধীনে, আপনার রাইট আছে, আপনি রিভিউ করুন। এগুলি করবেন না প্লিজ। আমি আপনাদের কাছে করো জোরে ক্ষমা প্রার্থী, আমি আপনাদের পায়ে ধরছি, এরকম করবেন না। মানুষ কিন্তু খেপে যাবে। এবং বিভিন্ন সময় কিন্তু প্রেস কাউন্সিল এসব যাচ্ছে, কিন্তু আপনারা মনে ভাবছেন কিচ্ছু যাচ্ছে না, এরকমভাবে নিউজ মোটে আপনি টোটাল স্টোরিটা পাল্টে দিলেন। আম্বাসার কে একটা খবর দিয়েছে, আপনি ছাপিয়ে দিলেন। ইউ আস্ক মধ্যশিক্ষা পর্ষদ, এই আপনারা কেমনি এটা করলেন? তাহলে তো আপনি ক্লিয়ার হতো, যদি দেখতো যে আগের দুটো সামনাসামনি রেখে দিলাম। এগুলি না করার জন্য, কারণ এরাও কিন্তু আমাদের, আপনার ভাইও তো আরেকদিন বোর্ডের সভাপতি হতে পারে, আপনার আত্মীয় কে বোর্ডের সেক্রেটারি হতে পারে। তখন এটা কি ক্রেডিট কিনলেন, কি কৃতিত্ব কিনলেন? অযথা মেলাইন করে দিয়ে যুব ছাত্র সমাজকে খেপিয়ে দিচ্ছেন অ্যান্ড ইন্টেনশনালি। আপনার এটা সত্যতা থাকলে আমার কোনো বক্তব্য ছিল না। আপনি বলতে পারতেন কাকতালীয় হলেও এটা ঠিক, যে নম্বর পেয়েছে ম্যাথ এবং ফিজিক্সে এবারও সে নম্বর পেয়েছে, তাহলে আমার কোনো বক্তব্য ছিল না। তারপর সে কোয়েরি করতে পারে। তো এটা খুব দুঃখজনক। এরমভাবে যদি উদ্দেশ্য প্রণোদিত হয়, আমি জানি না আপনাদের পপুলারিটি কতটুকু বাড়বে, আই মিন ডাউট। আমি কিন্তু এগুলি আমার উচিত বলা, মধ্যশিক্ষা পর্ষদ উচিত থাকবে, প্রেসের কাগজ গেছে আপনাদের কাছে, আপনার উচিত সেম প্লেসে আপনার পাবলিশ করা উচিত। এটা কিন্তু ভুল হবে, কারণ আপনি কিন্তু প্রমাণ দিতে পারবেন না, আপনি কিন্তু মুশকিলে পড়ে যাবেন, এবং এটা কিন্তু মহা মুশকিলে পড়ে যাবেন। এরকম করা উচিত না। এটা কিন্তু আমি মনে করি এটা সমস্যা পড়বেন, এটা আপনাদের ইচ্ছা, কিন্তু না জেনে সংবাদ পরিবেশন করবেন না, এটা হলো আমার অনুরোধ। এটা আপনাদের বলার জন্য। আপনারা আবার এরকমভাবে বললে আপনাদের গায়ে লাগে না, উনি হাত পা নাড়িয়ে, আমি কিভাবে বলবো এটাও আপনি ঠিক করে দেবেন। এটা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু আমি মধ্যশিক্ষা পর্ষদ অটোনমি বডি, ইউ ক্যানট সে লাইক দিস। আপনি ধরুন তাকে, যদি অন্যায় করে প্রতিবাদ করুন। এই জিনিসটা আমার ভালো লাগলো না, এই জন্য আমি বললাম। এবং তারা এসে বলছে, স্যার দেখুন দিস ইজ দ্য সিচুয়েশন, কিভাবে তারা নিউজ পাবলিশ করে খবরটা না জেনে। আপনি কি বলতে চাইছেন? আমরা জানি না, কিন্তু আমরা যে আমাদের একটা মিটিং হয়েছিল সেক্রেটারিয়েট, আপনারা জানেন বহুত বড় টিম, 32-33 জনের একটা মিটিং হয়েছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিল, প্রাক্তন পর্ষদ সভাপতি, বর্তমান সভাপতি, আমি নিজে ছিলাম, বিশিষ্ট শিক্ষাবিদ, সবাইকে নিয়ে আমরা আগেই বলেছি উই আর ফলোয়িং সিবিএসই। এবং আপনারা জানেন সেই মিটিংয়ে আমরা আগে বলে রেখেছি, যেহেতু কবে স্কুলগুলো জানি না, সিলেবাস যে কমবে এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন 30 বলছে তারা, আমরা প্রথম 30 করে একটা প্ল্যানিং করেছিল এসসিআরটি এবং মধ্যশিক্ষা পর্ষদ পৃথকভাবে, কিন্তু আমরা জানি 30 করার পর যখন সব রেডি করে আসলো, দেখা গেল আরও বেড়ে যাচ্ছে। সেই জন্য এটা 50 যেতে পারে, 50% যেতে পারে। কবে খুলবে তার উপর ডিপেন্ড করবে, তবে 30 to 50% যাবে, যে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা যা দেখছি অগাস্ট সেপ্টেম্বর যদি চলে যায়, তাহলে হাফ ইয়ারলি প্রশ্ন উঠে না।
পরীক্ষার, তো সেক্ষেত্রে সিলেবাস কমবে। সিলেবাস কমবে এর মধ্যে সন্দেহ নেই, কত পার্সেন্ট এটার উপর ডিপেন্ড করবে কবে খুলবে। আর কেউ কেউ আবার বলছে যে সেশন অলসো ক্যান বি চেঞ্জড, এই যে একাডেমিক সেশন, তো এটা এখনই কিছু এইটা পর্যায়ে। এবং আমাদের মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে 12-এর, এর মধ্যেই তারা চিন্তা ভাবনা করছে বোর্ড বসবে, এবং আমরা ওই কমিটির মিটিংয়ের পরে একটা ছোট্ট করে কমিটি করে দিয়েছি। এটা এই কমিটিতে রয়েছে আপনার চেয়ারম্যান অরুণোদয় সাহা, এবং সদস্য হিসেবে রয়েছে মেহের দেব সহ আরও কারা কারা, প্রাক্তন শিক্ষা অধিকর্তা রঞ্জিত দেবনাথ সহ একটা, তারাই বলেছে কমিটি ওই বড় মিটিংটাতে বলে দিয়েছে ছোট্ট করে একটা কমিটি করে কি কি করা যায় এসব বইগুলোর জন্য। খুব সম্ভব তাদের 9 তারিখে মিটিং, সেই মিটিংয়ে অনেক কিছু তারাও কতটুকু করতে পারবে জানি না, কিন্তু একটা মোটামুটি গাইডলাইন পেলে মধ্যশিক্ষা পর্ষদ সেভাবে চলবে এবং সিলেবাস কমবে, এটা আমি পরিষ্কার বলতে পারি। কারণ ছেলে মেয়েদের পড়ার সুবিধা নেই, কীভাবে আমরা শুধুমাত্র অনলাইন তো এডিশনাল, এটা তো আর সিলেবাস কমপ্লিট করছি না, সুতরাং এটা এডিশনাল। তো এটা আমরা সিলেবাস কমার পক্ষে তো সবাই থাকবে, এবং ছাত্রছাত্রীদের ক্ষতি হোক আমরা এটা কেউই চাই না। আমরা প্রেস মিটে গেছিলাম, ওই এই যে এখন রাধাচরণ বাবু যিনি এক্সসিএম, উনি যখন ওনারা যখন পিরিয়ড শেষ এর আগে প্রেস মিট করেছিল, ওনারাও ইউনিটি অ্যাপের কাছে এই প্রস্তাবটা পাঠিয়েছিল। এই প্রস্তাবটাই নাকি স্যাংশন করলো আপনারা নাকি না? ক্যাবিনেটে আমি আপনাকে বলি, এটা হলো কেন্দ্রীয় সরকার 175,95,00,000 টাকা দিয়েছিল নীতি আয়োগ 2016-তে, 175,95,00,000 টাকা ইন 2016, 2016 175,95,00,000 ওয়ান টাইম স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু দি স্টেট। আমরা মনে থাকতে পারে আমরা এই ব্যাপারে দাবি করেছিলাম, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়ান টাইম স্পেশাল অ্যাসিস্ট্যান্স একটা দিয়েছিল ফর 6 শিডিউল এরিয়াস। এটার পরে এবার এই টাকা যে আসলো, এই টাকা আসার পর এডিসি কিভাবে খরচ করবে তাদের একটা গাইডলাইন দিয়েছে, এবং তখন এডিসি 91টা প্রজেক্টস হাতে নিয়েছিল, 91টা টোটাল। এর মধ্যে রোড কানেক্টিভিটি 65, এবং 6টা আপগ্রেডেশন অফ বিল্ডিংস, এবং 9টা আপগ্রেডেশন অফ মার্কেট স্টল, 30টা কনস্ট্রাকশন অফ টয়লেট ব্লক প্রজেক্টস। এরকম কাজ 91টা নিয়েছিল। 91টা নেওয়ার পরে নিলেও হবে না, এবার স্টেটের চিফ সেক্রেটারি চেয়ারম্যান এবং ট্রাইবাল ওয়েলফেয়ারের সেক্রেটারি মেম্বার, ফাইন্যান্সের সেক্রেটারি মেম্বার, সিইও এডিসি মেম্বার, পিডব্লিউডি সেক্রেটারি মেম্বার, পাওয়ার ডিপার্টমেন্ট সেক্রেটারি মেম্বার, তারা এই যে প্রপোজালটা আসলো 91টা প্রজেক্ট, এরা অ্যাপ্রুভাল দিতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইনে বলছে এডিসিকে টাকা দিলাম, কিন্তু প্রজেক্ট বানাও তারা, কিন্তু তুমি ঠিক করবে, অ্যাপ্রুভাল দেবে। এই অ্যাপ্রুভাল দিয়েছে, দেওয়ার পরে তারা কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এর ফলে এর মধ্যে 3টা ড্রপ করে দিয়েছে প্রজেক্ট। 65টা যে রাস্তা স্কুল, এটা 3টা ড্রপ করে দিয়েছে, এবং একটা প্রজেক্ট এটাও আপগ্রেডেশন অফ স্কুলস, এটাও ড্রপ করে দিয়েছে, এবং আরেকটা প্রজেক্ট টয়লেট প্রজেক্ট, কনস্ট্রাকশন টয়লেট প্রজেক্ট, ওইটাও ড্রপ করেছে। এই ড্রপ করায় 1,38,00,000 টাকা এটা রয়ে গেল। ক্লিয়ার? এবার
against the drop projects there is a savings of, তাহলে টোটাল গিয়ে দেখা গেল 4,43,95,95,000 টাকা রয়ে গেল, এবং টোটাল there is a total savings of rupees 5,81,00,000। হ্যাঁ, এই টাকা যে ব্যাংকে ছিল ফ্রম দি ব্যাংক অ্যাকাউন্ট 3,44,00,000 সুদ হইল। এই সবটা মিলে 9,26,00,000 টাকা, অর্থাৎ যথাসময়ে টাকা খরচ করেনি। খুব ভালো করে বুঝতে হবে, যথাসময়ে টাকা খরচ করেনি। খরচ না করার ফলে ব্যাংকের সুদ প্লাস প্রজেক্ট ড্রাফট এ সব মিলে 9,26,06,000 টাকা রয়ে গেল। তার মানে অ্যাপ্রক্সিমেট 10 কোটি। এই টাকা যেহেতু পড়ে রয়েছে, সেই জন্য এখন রাজ্য সরকার মন্ত্রিসভা এই এডিসির তাদের লোকের থাকার জন্য, তাদের যে এটা তাদের নামেই এখানে কনস্ট্রাকশন করার সিদ্ধান্ত নিয়েছে। এটা ইন্টারেস্ট হচ্ছে 3,44,45,000 টাকা কাজের ড্রপ করে দেওয়ায় 5,81,61,000। ক্লিয়ার? টোটাল সেভিংস। কাজ করেনি আর কি, কাজ করেনি 3, 1, 4, 5টা কাজ করেনি। 5টা কাজ না করায়, ড্রপ করে দেওয়ায় টাকা রয়ে গেল 4,43,59,000, সরি 5,81,61,000। আর ব্যাংকে ফ্রম দি ব্যাংক অ্যাকাউন্টস 3,44,00,000 হ্যাড অ্যাকিউড এজ ইন্টারেস্ট ডিউরিং দি পিরিয়ড। এই পুরা টাকা সুদ পেল। এখন এই ব্যাংকের টাকা এবং প্রজেক্টের টাকা মিলে এই কাজটা করবে। যদি সময় মতো কাজ হতো তাহলে এই টাকা থাকতো না। এখন যেহেতু এটা অন্যদের ইউজে লাগবে না, এডিসির জন্য, যে এডিসির লোকই এসে থাকতে পারবে, এই জন্য সরকার একটা ক্যাবিনেট আজকে সিদ্ধান্ত নিয়েছে।